কনস্টেবল স্ত্রী তার স্বামীকে কনস্টেবল বানাতে কমিশনারের কাছে নিয়ে গেলেন। সেই স্বামী যে একসময় কেরানি ছিল, যাকে প্রতিনিয়ত অপমান করা হতো। কিন্তু অবাক করার মতো ঘটনা, বাঘের মতো রাগী পুলিশ কেরানিকে দেখেই আচমকাই স্যালুট করলেন। পুরো রহস্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকার ব্যস্ততম রাস্তার পাশে পুরনো আমলের এক সরকারি দালান। ফাইলের ধুলো আর টাইপরাইটারের খটখট আওয়াজের মধ্যে দিনের অর্ধেক সময় কাটে রাহাতের। সে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক। পরনে সাদামাটা চেক শার্ট, পায়ে সস্তার চটি আর কাঁধে ঝোলানো এক পুরনো চামড়ার ব্যাগ। অফিসের বড়বাবু থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই জানে রাহাত ম্যানেই নিরীহ গোবেচারা এক মানুষ। কেউ ধমক দিলে সে চুপ করে থাকে, কেউ কাজ চাপিয়ে দিলে হাসি মুখে করে দেয়। বিকেল ৫টা বাজলেই রাহাত অফিস থেকে বেরিয়ে সোজা বাস ধরে বাড়ি ফেরে। তার স্ত্রী ফারিয়া পুলিশ কনস্টেবল। ফারিয়ার ডিউটি অনেক সময় অনির্দিষ্ট হয়, কখনো রাত হয়, কখনো বা ভোরে বেরোতে হয়। রাহাত বাড়ি ফিরে রান্নাবান্না করে, ঘর গুছিয়ে রাখে। ফারিয়া ফিরলে তাকে চা করে দেয়। ফারিয়া তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু তার মনে একটা চাপা কষ্ট আছে। কষ্টটা রাহাতের জন্য নয়, রাহাতকে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির জন্য। ফারিয়া প্রায়ই রাহাতকে বলে, রাহাত, তুমি এত ভালো ছাত্র ছিলে, চাইলেই তো অন্য কোনো চাকরির চেষ্টা করতে পারো, সারা জীবনই ফাইলের গাদায় পচে মরবে। রাহাত হেসে উত্তর দেয়, ফারিয়া, দেশের সব কাজই তো সমান, কেউ ফাইল সামলায়, কেউ দেশ সামলায়, আমি না হয় ফাইলই সামলালাম। ফারিয়া দীর্ঘশ্বাস ফেলে। সে জানে তার স্বামী অত্যন্ত বুদ্ধিমান, শান্ত এবং ধীরস্থির, কিন্তু এই কেরানি তকমাটা তার স্বামীর ব্যক্তিত্বের সাথে যেন ঠিক যায় না। তবুও তাদের ভালোবাসার ছোট্ট সংসারে সুখের কমতি ছিল না, যতক্ষণ না বাইরের জগৎ সেখানে উকি দিত। সমস্যাটা শুরু হয় ফারিয়ার বাবার বাড়ি থেকে। ফারিয়ার বাবা আব্দুল করিম ছিলেন একজন কড়া হেড কনস্টেবল। এখন রিটায়ার্ড, কিন্তু মেজাজটা সেই আগের মতোই আছে। তার আজন্ম শখ ছিল মেয়েকে কোনো বড় পুলিশ অফিসারের সাথে বিয়ে দেবেন, কিন্তু ফারিয়া ভালোবেসে বিয়ে করল রাহাতকে, যে কিনা একজন সামান্য কেরানি। রবিবার দুপুরের খাবার টেবিলে আব্দুল করিম চিবিয়ে চিবিয়ে বলছিলেন, বুঝলে রাহাত, পুলিশের চাকরির একটা আলাদা দাপট আছে। তুমি তো সরকারি দপ্তরে বসে মাছি মারো, তুমি বুঝবে না। এই যে আমার মেয়েটা কনস্টেবল, ওর পাওয়ারও তোমার চেয়ে বেশি। রাহাত মাথা নিচু করে ভাত মেখে মুখে তুলল। শান্তস্বরে বলল, তা তো ঠিকই বাবা, আপনারা দেশের সুরক্ষা দেন, আমরা তো শুধু কাগজ সামলাই। আব্দুল করিম পাচ্ছিল্যের হাসি হাসলেন। কাগজ সামলানো আর দেশ সামলানো এক নয়, আমার জামাই হবে বাঘের মতো, তা না হয়ে জুটল এক বিড়াল। ফারিয়া ভাতের থালা রেখে উঠে দাঁড়াল। বাবা, ওকে অপমান করার জন্য যদি আমাদের ডেকে থাকো, তবে আমরা এক্ষুনি চলে যাব। আব্দুল করিম ধমক দিলেন, চুপ কর তুই, সত্য কথা বললেই গায়ে লাগে। তোর বান্ধবী লিপির দিকে তাকা, ও যাকে বিয়ে করেছে সে থানার সাব ইন্সপেক্টর, আর তুই রাহাত। ফারিয়ার হাত ধরে তাকে শান্ত করল রাহাত। ফারিয়া, বসো, বাবা তো ভুল কিছু বলেননি, চলো খেয়ে নি। ফারিয়া স্বামীর মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে গেল। রাহাত কেন প্রতিবাদ করে না, কেন সে এত শান্ত? ফারিয়ার ছোটবেলার বান্ধবী লিপি দুজনে একসাথে পুলিশে ঢুকেছিল। লিপি কনস্টেবল হলেও তার হাবভাব ছিল কমিশনারের মতো, কারণ তার স্বামী সোহেল থানার সাব ইন্সপেক্টর। এসআই সোহেলের দাপটে লিপি মাটিতে পা ফেলে না। একদিন বিকেলে লিপি ফারিয়াকে ফোন করল, কিরে ফারিয়া, আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার আছে, তুই আর তোর ওই কেরানি বর চলে আসিস। সোহেল বলছিল তোদের সাথে অনেক দিন দেখা হয় না। ফারিয়া যেতে চাইছিল না, কিন্তু রাহাত বলল, যাবে না কেন, ওরা ডেকেছে, না গেলে খারাপ দেখায়। সন্ধ্যায় ওরা লিপির ফ্ল্যাটে পৌঁছল। সোহেল সোফায় পা তুলে বসেছিল, হাতে দামি স্কচ। রাহাতকে দেখে সে বাঁকা হেসে বলল, এসো এসো রাহাত বাবু, তা তোমাদের দপ্তরে তো এখন খুব কাজের চাপ শুনলাম, পেন্সিল কাটার চাপ। ঘরের সবাই হো হো করে হেসে উঠল। লিপি ফারিয়ার কানে কানে বলল, তোর বরটা বড্ড বোরিং রে, দেখ কেমন জড়সড় হয়ে বসে আছে। সোহেলের পার্সোনালিটি দেখ, আর তোর বরের দিকে তাকা, মনে হয় যেন আমাদের বাড়ির কাজের লোক বসে আছে। ফারিয়ার চোখ ছলছল করে উঠল। সে সোহেলের দিকে তাকিয়ে বলল, দাদা, রাহাত কিন্তু খুব ভালো গান গায়, ও অনেক বই পড়ে, ও শুধু কেরানি নয়। সোহেল গ্লাসটা টেবিলে ঠুকে বলল, আরে রাখো তোমার গান আর বই, মাস গেলে হাতে কত টাকা পায়? আমার একদিনের কাটমানি ওর 1 মাসের মাইনের সমান। শোনো ভারিয়া, প্রেম করে বিয়ে করেছ ভালো কথা, কিন্তু স্ট্যাটাসটা তো দেখতে হবে, ও তো একটা লুজার। রাহাত তখনও শান্ত। সে মৃদু হেসে বলল, সোহেলবাবু, টাকা আর ক্ষমতা দিয়ে কি মানুষের বিচার হয়? আমি আমার কাজ নিয়ে খুশি। সোহেল এবার রেগে গেল। খুশি তো থাকবেই, মুরগি ধরে কনস্টেবল বউয়ের ঘাড়ে চেপে বসেছ, নিজে তো কিছু করতে পারো না, বউয়ের টাকায় খাও।
এই কথাটা ছিল শেষ পেরেক। ফারিয়া আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠল, ব্যাস, অনেক হয়েছে। আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। রাহাত, চলো এখান থেকে। ফারিয়া রাহাতের হাত ধরে টেনে ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে সোহেল আর লিপির হাসির শব্দ তাদের কানে বিদ্ধে লাগল। রাস্তায় নেমে ফারিয়া কান্নায় ভেঙে পড়ল। কেন তুমি চুপ করে থাকো রাহাত? কেন ওদের মুখে ঝামা ঘষে দাও না? আমি আর পারছি না, এই অপমান আমি আর নিতে পারছি না। রাহাত পকেট থেকে রুমাল বের করে ফারিয়ার চোখ মুছিয়ে দিল। শান্ত হও ফারিয়া, সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শুনে গর্জন করে না। ফারিয়া অবাক হয়ে রাহাতের দিকে তাকাল। এই মুহূর্তে রাহাতের চোখে এমন এক দীপ্তি ছিল যা সে আগে কখনো দেখেনি। কিন্তু পরক্ষণেই সেই সাধারণ গোবেচারা ভাবটা ফিরে এলো। সেই রাতের পর থেকে ফারিয়া এক অদ্ভুত জেদ ধরল। সে রাহাতকে পুলিশে ঢোকাবেই। রাহাত, তুমি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হও। আমি কমিশনার স্যারকে বলবো। স্যারের সাথে আমার ভালো পরিচয় আছে। উনি আমার সাহসিকতার জন্য 2বার মেডেল দিয়েছেন। আমি অনুরোধ করলে উনি নিশ্চয়ই তোমার জন্য কিছু একটা করবেন। রাহাত আতকে উঠল। বল কি ফারিয়া, এই বয়সে আমি পুলিশে যাব আর কমিশনার স্যারের কাছে গিয়ে ছোট লোকের মতো ভিক্ষা চাইব? এটা ভিক্ষা নয়, এটা সম্মান। আমি চাই না লিপি বা বাবা তোমাকে আর অপমান করুক। সামনের সপ্তাহে পুলিশ লাইনে বাৎসরিক পার্টি আছে। কমিশনার স্যার আসবেন। আমি তোমাকে নিয়ে যাব। তুমি স্যারের সাথে কথা বলবে। রাহাত অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু ফারিয়া না ছোড় বাধা। সে ঠিক করল স্বামীকে সে মানুষের মতো সম্মান পাইয়েই ছাড়বে। পার্টির দিন ফারিয়া রাহাতকে জোর করে একটা দামি স্যুট পরিয়ে দিল। রাহাতকে আজ সত্যিই খুব সুন্দর দেখাচ্ছিল। লম্বা চওড়া কাঁধ, সুঠাম দেহ। কেরানি হলেও রাহাত শরীরচর্চা কখনো বাদ দেয় না। তারা যখন পার্টি হলে পৌঁছল, তখন সেখানে চাঁদের হাট। শহরের বড় বড় পুলিশ অফিসার, আইপিএস, ডিসিপি সবাই উপস্থিত। এক কোনায় সোহেল আর লিপিও ছিল। রাহাতকে স্যুটে দেখে লিপি ফিসফিস করে সোহেলকে বলল, দেখ, কাকের ময়ূর পুচ্ছ ধারণ। স্যুট পরলেই কি আর অফিসার হওয়া যায়? ফারিয়া রাহাতকে নিয়ে সোজা ভিড় ঠেলে সামনের দিকে এগোতে লাগল। স্টেজের কাছে দাঁড়িয়েছিলেন পুলিশ কমিশনার মিস্টার খান। রাশভারী চেহারার মানুষ, সবাই তাকে বাঘের মতো ভয় পায়। ফারিয়া রাহাতের হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না রাহাত, চলো স্যারের কাছে। রাহাত বারবার বলছিল, ফারিয়া প্লিজ এটা করো না, বাড়ি চলো না। আজ আমি তোমার ব্যবস্থা করেই ছাড়ব। ফারিয়া কমিশনার স্যারের সামনে গিয়ে স্যালুট করল। গুড ইভিনিং স্যার। কমিশনার মিস্টার খান ঘুরে তাকালেন। ও, কনস্টেবল ফারিয়া, কেমন আছো? তোমার গত মাসের রেডটা দারুণ ছিল। ফারিয়া বিনীতভাবে বলল, থ্যাংক ইউ স্যার। স্যার, ইনি আমার স্বামী রাহাত আহমেদ। মিস্টার খান রাহাতের দিকে তাকালেন। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ফারিয়া বলতে শুরু করল, স্যার, আসলে আমার স্বামী সরকারি অফিসে সামান্য ক্লার্কের কাজ করে, কিন্তু ও খুব বুদ্ধিমান। ওর খুব ইচ্ছে পুলিশে কাজ করার। আপনি যদি দয়া করে ওকে কনস্টেবল পদে ঢোকার একটা সুযোগ করে দিতেন। আসলে সবাই ওকে খুব অপমান করে। ফারিয়ার কথা শেষ হওয়ার আগেই মিস্টার খান রাহাতের মুখের দিকে ভালো করে তাকালেন। হঠাৎ তার চোখের মনি স্থির হয়ে গেল। তার হাতের ওয়াইনের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। কপালের ঘাম মুছতে মুছতে তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। পুরো হল তখন নিস্তব্ধ। সবাই দেখছে এক সামান্য কনস্টেবল তার কেরানি স্বামীর জন্য কমিশনারের কাছে সুপারিশ করছে। সোহেল আর লিপি দূর থেকে মুচকি হাসছিল। তারা অপেক্ষা করছিল কখন কমিশনার রেগে দিয়ে ওদের অপমান করে বের করে দেবেন। কিন্তু যা ঘটল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। কমিশনার মিস্টার খান হঠাৎ সোজা হয়ে দাঁড়ালেন। তার শরীরের ভঙ্গি নিমেষে বদলে গেল। তিনি সপাটে এক স্যালুট ঠুকলেন রাহাতের উদ্দেশ্যে। গলা কাঁপিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে তিনি বলে উঠলেন, জয় হিন্দ স্যার। পুরো হলরুমের বাতাস যেন থমকে গেল। পিনপতন নীরবতা। ফারিয়া হতভম্ব হয়ে কমিশনারের দিকে তাকিয়ে আছে। সোহেলের হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মিস্টার খান তখনও স্যালুট দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, স্যার, আপনি এখানে? আমরা তো জানতাম আপনি উত্তর পূর্ব মিশনে আছেন। আপনি এভাবে? রাহাত ধীরে ধীরে মুখ তুলল। সেই সাধারণ গোবেচারা ভীতু কেরানির চেহারাটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। তার চোখের দৃষ্টি এখন তীক্ষ্ণ, ইস্পাতের মতো কঠিন। তার দাঁড়ানোর ভঙ্গি, তার চাউনি, সবকিছুর মধ্যে এক অদম্য ক্ষমতার বিচ্ছুরণ ঘটছে। রাহাত শান্ত, কিন্তু গম্ভীর স্বরে বলল, কমিশনার খান স্যার। কমিশনার খান হাত নামালেন, কিন্তু মাথা নিচু করে রইলেন। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি প্রথমে। সিভিল ড্রেসে আপনাকে দেখব আশা করিনি। ফারিয়া তোতলাতে তোতলাতে বলল, স্যার, আপনি রাহাতকে স্যালুট করছেন কেন? ও তো আমার স্বামী, সামান্য কেরানি। কমিশনার খান ফারিয়ার দিকে তাকিয়ে ম্লান হাসলেন। তারপর মাইকটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান,
আপনারা হয়তো অনেকেই জানেন না ইনি কে। ইনি মিস্টার রাহাত আহমেদ। ইনি কোনো সামান্য কেরানি নন। ইনি বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চ এবং কাউন্টার টেররিজম ইউনিটের চিফ অফ কোভার্ট অপারেশনস। হলরুমের সবার মুখ হাঁ হয়ে গেল। কমিশনার খান বলতে থাকলেন, ইনি সরাসরি প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। দেশের সমস্ত পুলিশ কমিশনার, এমনকি আর্মি জেনারেলদের সাথেও ওনার সরাসরি যোগাযোগ। ওনার র্যাঙ্ক আমার থেকে অনেক অনেক ওপরে। ফারিয়ার মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে তার স্বামীর দিকে তাকাল। এই সেই রাহাত যে রোজ সকালে তার কাছে 10 টাকা চায় বাসের ভাড়ার জন্য, যে তার বকুনি শুনে চুপ করে থাকে। রাহাত কমিশনারের হাত থেকে মাইকটা নিল। তার গলায় এখন সেই পরিচিত নমনীয়তা নেই, আছে আদেশের সুর। মিস্টার খান, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার পরিচয় প্রকাশ করাটা প্রোটোকলের বাইরে ছিল। যাই হোক, পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন বলতেই হচ্ছে। রাহাত এবার ফারিয়ার দিকে ফিরল। ফারিয়ার চোখে জল, বিস্ময় আর গর্বের এক অদ্ভুত মিশ্রণ। রাহাত বলল, ফারিয়া, আমি দুঃখিত তোমার কাছে সত্যিটা লুকানোর জন্য। আমার কাজটাই এমন যে নিজের ছায়া থেকেও নিজেকে লুকোতে হয়। আমি কেরানি সেজে থাকি কারণ ওটা আমার ছদ্মবিষ। দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের ধরতে হলে আমাকে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকতে হয়। আমার এই গোপনীয়তাই আমাকে জটিল কেসগুলো সলভ করতে সাহায্য করে। তারপর সে তাকালো সোহেল আর লিপির দিকে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। সোহেলের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। যে মানুষটাকে সে কিছুক্ষণ আগেও লুজার বলেছিল, সে আসলে তার বসের বসের বস। রাহাত তাদের দিকে এগিয়ে গেল না, শুধু দূর থেকে ঠান্ডা চোখে তাকাল। তাতেই সোহেলের আত্মা শুকিয়ে গেল। পার্টি শেষে ভিআইপি লাউঞ্জে রাহাত, ফারিয়া আর কমিশনার খান বসেছিলেন। ফারিয়ার বাবা আব্দুল করিম খবর পেয়ে সেখানে ছুটে এসেছেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিলেন। কমিশনার খান রাহাতকে বললেন, স্যার, আমার প্রমোশনটা অনেকদিন ধরে ঝুলে আছে, যদি একটু দেখতেন। রাহাত মুচকি হাসল, সেই পুরনো রাহাতের মতো হাসি। খান সাহেব, আপনি আজ আমার পরিচয়টা ফাঁস করে দিলেন, আবার প্রমোশনও চাইছেন? আচ্ছা, দেখা যাবে। আপনার কাজ তো ভালোই হচ্ছে। ফারিয়া রাহাতের হাতটা ধরল। তুমি এত বড় অফিসার, আর আমি তোমাকে কনস্টেবল বানানোর জন্য টানাটানি করছিলাম। তুমি আমাকে বললি না কেন রাহাত? বলে দিলে তোমার জীবন ঝুঁকিতে পড়ত ফারিয়া। আর তাছাড়া তুমি আমাকে ভালোবেসেছিলে যখন আমি কেরানি ছিলাম। ওটাই আমার কাছে আসল সত্য, বাকিটা তো ডিউটি। হঠাৎ দরজা খুলে সোহেল, লিপি আর আব্দুল করিম ভেতরে ঢুকলেন। আব্দুল করিম সোজা গিয়ে রাহাতের পায়ে পড়তে চাইলেন। বাবা, আমি ভুল করেছি, আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও বাবা। রাহাত তাকে ধরে ওঠাল। ছি বাবা, কি করছেন? আপনি গুরুজন, পায়ে হাত দেবেন না। সোহেল হাত জোড় করে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল। স্যার, আমাকে সাসপেন্ড করবেন না স্যার, আমি বুঝিনি, আমি খুব বড় অন্যায় করেছি। লিপিও ফারিয়ার হাত ধরে কাঁদছিল। ফারিয়া, আমাকে মাফ করে দে বোন, আমি খুব হিংসে করতাম তোকে। রাহাত সবার দিকে তাকিয়ে বলল, শুনুন, আমার পরিচয় জানা মানেই কিন্তু বাড়তি দায়িত্ব। আজকের পর এই ঘরের বাইরের কেউ যেন না জানে আমি আসলে কে। আমার এই পরিচয় যদি পাবলিক হয় তাহলে আমার এবং আমার পরিবারের প্রাণ সংশয় হতে পারে। আপনারা কি কথা দিচ্ছেন এটা গোপন থাকবে? সবাই সমস্বরে বলল, হ্যাঁ স্যার, কথা দিচ্ছি। রাহাত সোহেলের দিকে তাকিয়ে বলল, সোহেলবাবু, ইউনিফর্ম জোর মানুষকে অপমান করার জন্য নয়, রক্ষা করার জন্য। আজ থেকে যদি শুনি আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, তবে মনে রাখবেন আমার নজর কিন্তু সব জায়গায় থাকে। সোহেল স্যালিউট করে বলল, ইয়েস স্যার, আর কোনো দিন হবে না। গাড়িতে যখন বাড়ির পথে এগোচ্ছে তখন রাত অনেক। রাহাত ড্রাইভ করছে, পাশে ফারিয়া। ফারিয়া এক দৃষ্টে রাহাতের দিকে তাকিয়ে আছে। কি দেখছ? রাহাত জিজ্ঞেস করল। দেখছি আমার সেই গোবেচারা কেরানি বরটাকে। জানো রাহাত, আমার এখন খুব ভয় করছে। কেন? তুমি এত বড় মানুষ, এত ক্ষমতা তোমার, আমি তো সামান্য কনস্টেবল, আমাদের কি আর মিলবে? রাহাত গাড়িটা রাস্তার পাশে দাঁড় করাল। ফারিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অফিসার রাহাত আহমেদ দেশের জন্য, কিন্তু এই রাহাত যে তোমার হাতে চা খায়, যে তোমার বকুনি শোনে, সে শুধুই তোমার। ইউনিফর্ম পাল্টালে কি মানুষটা পাল্টে যায়? ফারিয়ার রাহাতের কাঁধে মাথা রাখল। বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। পরদিন সকালে আবার সেই একই রুটিন। রাহাত চেক শার্ট পরে পুরনো ব্যাগ কাঁধে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরোল। পাড়ার মোড়ে সোহেল ডিউটি দিচ্ছিল। রাহাতকে দেখে সে তরাক করে উঠে স্যালিউট দিতে যাচ্ছিল, কিন্তু রাহাত চোখের ইশারায় তাকে বারণ করল। সোহেল বুঝতে পারল, সে মাথা নিচু করে হাসল। রাহাত বাসে উঠল। কেউ জানল না বাসের ওই ভিড়ে জানলার ধারের সিটে বসে থাকা লোকটা আসলে এই দেশের এক অদৃশ্য পাহারাদার, এক আড়ালের নায়ক। ফারিয়া এখন আর রাহাতকে নিয়ে কোনো অভিযোগ করে না।
সে জানে তার স্বামী কোনো সাধারণ মানুষ নয়, সে এক সিংহ যে ঘুমের ভান করে থাকে যাতে তার জঙ্গল নিরাপদ থাকে। এমন চমকপ্রদ ও অনুপ্রেরণার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে অনুপ্রেরণা যোগায়।